মন্ত্রী, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি যে প্রতিশ্রুতিগুলো বিভিন্ন জনসভাতে দিয়েছিলেন, যার ভিত্তিতে 2021 সালে নির্বাচনে তারা জিতেছিলেন, তারা বলেছিলেন আমরা 100 দিনের মধ্যে এই কাজ করব, 6 মাসের মধ্যে এই কাজ করব, 1 বছরের মধ্যে এই কাজ করব এবং 5 বছরের মধ্যে আমরা এই কাজ করব। সেই কাজ করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেতু, রাস্তা নির্মাণ, কৃষকদের জন্য, বেকারদের জন্য, মৎস্যজীবীদের জন্য, নারীদের জন্য এবং বিশেষ করে সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের জন্য পরিকাঠামোগত উন্নয়ন সহ পরিষেবাগত কি তারা করার কথা বলেছিলেন এবং কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, জেলা ভিত্তিক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চার্জশিট প্রকাশ করা হচ্ছে। এখানে কিছুদিন আগেই রায়দিঘি বিধানসভার বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের ছাপ্পামারা বিধায়ক রয়েছেন, তিনি যে সমস্ত এখানে মানুষের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, উনার সমর্থনে বক্তৃতা করতে আসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড যেসব কথাগুলি রায়দিঘির মানুষকে দিয়ে গেছিলেন, তার শতকরা 99% প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে ইতিমধ্যে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে চার্জশিট প্রকাশিত হয়েছে স্থানীয় স্তরে বিধানসভার নেতৃত্ব, মণ্ডল নেতৃত্বদের মিলে। আজকে আমি জেলা স্তরে চার্জশিট এখানে প্রকাশ করব। আমাকে দলের পক্ষ থেকে বারুইপুর পার্টি অফিসে করার জন্য বলা হয়েছিল। আমি দলকে বললাম যে না, আমি এখানে কালী পুজোতে এসেছিলাম পাথর প্রতিমাতে এবং মন্দির বাজারে, সেখানে আমাকে 8 জায়গায় আক্রমণ করা হয়েছিল। এখানে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল কাকদ্বীপের সূর্যনগরে, এবং এখানে আপনারা জানেন মন্দির বাজারে জগদ্ধাত্রী মাকে, সেই মূর্তিকে ভাঙা হয় এবং এখানেই কুলপিতে বজরংবলীর মূর্তি এবং তার মাথা এই দুষ্কৃতকারীরা, জিহাদিরা তারা মুণ্ডচ্ছেদ করে। এই 3টে ঘটনার ক্ষেত্রে সরাসরি হিন্দুদের ভাবাবেগ, আস্থা, তাদের দেবদেবী, তাদের মন্দির, তাদের উৎসবে আঘাত লাগানো হয়, কিন্তু কোনো বিচার এখনো কেউ পায়নি। তাই আমি দলকে বলেছিলাম যে আমি রায়দিঘিতে যাব। ভারতীয় জনতা পার্টির যে জেলা কার্যালয় রয়েছে মথুরাপুর সাংগঠনিক জেলা, সেখানে আমি দক্ষিণ 24 পরগনা জেলার চার্জশিট প্রকাশ করব। কারণ আমি মনে করি দক্ষিণ 24 পরগনা মানে শুধু বড় বড় অট্টালিকা নয়, দক্ষিণ 24 পরগনা মানে অপরূপ সুন্দর সুন্দরবন, সাগর, কপিলমুনির আশ্রম। দক্ষিণ 24 পরগনা মানে এখানকার গ্রামীণ অর্থনীতি, ধান এবং পান এবং সাথে মাছ চাষ। দক্ষিণ 24 পরগনা মানে একদিকে কৃষক, অন্যদিকে মৎস্যজীবী। দক্ষিণ 24 পরগনা মানে এখানকার বাড়িতে বাড়িতে শিক্ষিত যুবক যুবতী। তাই দক্ষিণ 24 পরগনার এই প্রান্তে আমরা আজকে চার্জশিট প্রকাশের অনুষ্ঠানে উপবিষ্ট হয়েছি। আমাদের প্রবাসী কার্যকর্তা আছেন, তাকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের অনুপম ভাই এসেছেন, রাজ্য কমিটির সদস্য, তাকে ধন্যবাদ জানাবো। আমার ডান দিকে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাই নবেন্দু নস্কর রয়েছেন এবং বাম দিকে আরেক তরুণ সভাপতি আমাদের উৎপল নস্কর ভাই রয়েছেন, এবং এই চার্জশিটের দায়িত্বে জেলায় যিনি দিয়েছিলেন আমাদের মিলন ভাই এখানে রয়েছেন, নির্মল ভাই এখানে রয়েছেন। এছাড়াও অনেক নেতৃত্ব, বিধানসভার কনভেনার, ইনচার্জ, শাখা সংগঠন, মোর্চা ইত্যাদি আছেন। সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই চার্জশিট আমি প্রকাশ করছি। এটা রায়দিঘি তো আগে হয়ে গেছে, বলে নিয়েছি। দক্ষিণ 24 পরগনার এই চার্জশিট আমি প্রকাশ করছি। এই সম্পর্কে কয়েকটি বিন্দু আমি পরে আপনাদেরকে জানাচ্ছি।
মূলত আমাদের এই চার্জশিটে আমাদের যে সমস্ত বিষয়গুলি রাজ্য স্তরে আমাদের দুর্নীতি হয়েছে, যার প্রভাব এই জেলাতেও পড়েছে, নারী নির্যাতন থেকে শুরু করে, তোষণের রাজনীতি থেকে শুরু করে, অনুপ্রবেশ থেকে শুরু করে, সাদা খাতা জাল ও এমআরএ চাকরি থেকে শুরু করে, এবং আয়ুষ্মান ভারত চালু না করা থেকে শুরু করে নানা ধরনের যে সমস্যাগুলোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আজকে যাচ্ছে, এই অপদার্থ, পরিবারবাদী, তোষণবাদী, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এবং সীমাহীন তোষণের রাজনীতি যারা করেন, সেই স্বেচ্ছাচারী সরকার, তার চার্জশিট রাজ্য স্তরের সাথে সাথে আমরা এই কিভাবে মানুষ এফেক্টেড হয়েছে, মানুষ বঞ্চিত হয়েছে, সেটা আমরা এর মধ্য দিয়ে তুলে ধরেছি। প্রত্যেককে একটা করে ডিস্ট্রিবিউট করে দেন সাংবাদিকদেরকে। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার আগে এসআইআর সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে যারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে 28 তারিখের ভোটার তালিকার পরে যে সমস্ত সন্দেহজনক ভোটার থেকে যাচ্ছে, তাদের ডকুমেন্টেশন ঝাড়াই বাছাই যাচাইয়ের কাজ করবেন, অর্থাৎ জুডিশিয়ারি, যার নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহোদয়। আপনাদের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়ার নজিরবিহীন যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, ব্যতিক্রমী রায়, সেই ভিত্তিতে আমি দুটো তথ্য আপনাদের কাছে দিচ্ছি। যেভাবে বিভিন্ন সাংবিধানিক বডিকে একদিকে ভয় দেখানো হয়, অন্যদিকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। প্রথমে ম্যানেজের চেষ্টা হয় যখন ইলেকশনে অবজারভাররা আসেন, পুলিশ অবজারভার হতে পারেন, সিভিল অবজারভার হতে পারেন, জেনারেল অবজারভার হতে পারেন, অথবা অ্যাকাউন্টসের অবজারভার হতে পারেন। তাদেরকে যেমন প্রথমে ম্যানেজ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ভয় দেখানো হয় এবং প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একইভাবে কলকাতা হাইকোর্টে দুর্নীতির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সংবিধানকে বাঁচানোর ক্ষেত্রে যে বিচারপতিরা তাদের মেরুদণ্ড সোজা রেখে তারা লফুল বিভিন্ন জাজমেন্ট বা অর্ডার দিয়েছিলেন, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য তিনি মামলা ছেড়ে দেন এবং 5 লক্ষ টাকা ফাইন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে টাকা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে, এটা আপনারা জানেন। পরবর্তী সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালা লাগানো, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে অচলাবস্থা সৃষ্টি করা এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বাড়িতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং আমার ছবি লাগিয়ে তাকে আক্রমণ করা আপনারা দেখেছেন। সাথে সাথে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ের তার বাড়ির লোককে, অর্থাৎ তার যিনি স্বামী রয়েছেন, পরিবারের কর্তা রয়েছেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকেও লেলিয়ে দেওয়ার ঘটনা আপনারা দেখেছেন। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে জুডিশিয়াল অফিসাররা
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই সন্দেহজনক ভোটার যারা তিনটে কাগজ দরকার হয় ভোটার তালিকায় নাম তুলতে গেলে, একটা হচ্ছে ভারতবর্ষের নাগরিক সিটিজেনশিপ, দ্বিতীয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এখানকার স্থায়ী বাসিন্দা, এবং তৃতীয় হচ্ছে 18 বছর পূর্ণ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ থেকে দু ধরনের মানুষ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসেছে। একদল হচ্ছে হিন্দু, যারা ধর্ম বাঁচানোর জন্য অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, নেতৃত্বে আশ্রয় দিয়েছে সিএএ এর মাধ্যমে, তারা শরণার্থী। আর একদল 550 কিলোমিটার মেড়া না থাকার জন্য এবং গোসাবা সহ বিস্তীর্ণ জলপথে বর্ডার সিকিউরিটি ফোর্স সব জায়গায় সম্ভব নয়, পুলিশের সহযোগিতায়, তৃণমূলের সহযোগিতায় বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশ